ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গ এই JFK বিমানবন্দরে আমেরিকা নিউ ইয়র্কে দিব্যি সুন্দর তারা চলে গেল নিরাপদে, তাই না? এবং তাদেরকে কোনো ভিডিওতে দেখাও যায় নাই যে তারা আসলে চলে যাচ্ছে, অথচ বাটে পড়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বাটে পড়ে গেল কে? এই আখতার হোসেন এবং তাসনিম জারা, তাই না? এনসিপির নেতা। এটা নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সালে কি ষড়যন্ত্র করে কি এদের বেইজ্জতি করার ব্যবস্থা করলো, নাকি কি বিষয়, ঘটনা কি? যদি তাই না হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসই তো এদেরকে ওই যে রাষ্ট্রীয় মেহমান হিসাবে, অতিথি হিসাবে আমেরিকায় নিয়ে গেছে, তাই না? আর আমেরিকার সাথে বাংলাদেশের এখন বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের দৌড় মহরম সম্পর্ক। আমেরিকার সৈন্য এখনও বাংলাদেশে আছে। আমেরিকা হয়তো অচিরাত বাংলাদেশে গাড়ি মাড়ি বানাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো এগুলো অলরেডি দিয়ে দিয়েছে, তাই না? তো এমন অবস্থায় বাংলাদেশের প্রতি আমেরিকার বিশাল সন্তুষ্ট থাকার কথা না? এবং সেই হেতু বাংলাদেশের যে প্রতিনিধি দল আমেরিকায় গেছে তাদেরকে তো স্পেশাল একটা প্রোটোকল দিবে, এটাই তো কাঙ্ক্ষিত, তাই না? এবং বস্তুত সেটা দিয়েছেও। তা যদি না হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে পারিষদবর্গ যারা, ওই যে উপদেষ্টা, তারা তো ঠিকই প্রোটোকল নিয়ে ভিআইপি মর্যাদায় তারা ঠিকই ভেগে গেছে, এতে তো কোনো সন্দেহ নেই। বাট প্রশ্ন হচ্ছে এই তাসনিম যারা আর এই যে আখতার হোসেন এরা বাটে পড়লো কেমনে? এইটা নিয়ে তো অনেকে নানা রকম আলোচনা সমালোচনা, অনেক জল্পনা কল্পনা, তাই না? কিন্তু এইগুলো নিয়ে আমি যখন একটু চর্চা করলাম তখন দেখলাম যে কেঁচো করতে সাপ বেরিয়ে আসছে, অর্থাৎ বাংলাদেশের জন্য কিন্তু ভয়াবহ একটা পরিণতি অপেক্ষা করছে এবং সেইটারই একটা নমুনা এই ঘটনার মধ্যে আছে। হয়তো আপনারা ভাবছেন সেটা আবার কেমন? সেটা বুঝতে গেলে সর্বপ্রথমে এই টোটাল বিষয়টা নিয়ে একটা এখানে রিপোর্টিং হয়েছে, আমরা সেই রিপোর্টিংয়ের কিছু অংশ একটু শুনি। যেটা দেখেছে সেখান থেকে বলা যায় যে বিমানবন্দরে, অর্থাৎ JFK বিমানবন্দরে 4 নম্বর টার্মিনালে এমিরেটস এর ফ্লাইটটি ল্যান্ড করার পরে যেটি হয়েছিল যে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী যারা, তাদের একটা বড় অংশই ভিআইপি প্রোটোকল পাওয়ার কথা। অবশ্যই তারা ভিআইপি প্রোটোকল পেয়েছে, তা না হলে তারা সসম্মানে কেটে পড়তে পারলো কেমনে? এবং তারা পেয়েছিলেন, আমি যতদূর জানি বা বুঝি তারা ভিআইপি প্রোটোকলটি পেয়েছিলেন। আমাদেরও সেটাই মনে হয় ঘটনার দৃষ্টি। আমরা এখন পর্যন্ত যতটুকু নিশ্চিত হয়েছি তাতে শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতরে আখতার হোসেন, যিনি এনসিপির সদস্য সচিব, তার হচ্ছে ইমিগ্রেশনে তার একটু সময় লেগেছে। এই যে কথাটা বললো না যে ইমিগ্রেশনে আখতার হোসেনের একটু সময় লেগেছে, এর মধ্যেই যাবতীয় রহস্য নিহিত। এবং এটা তো আসলে অনাকাঙ্ক্ষিতও বটে, তাই না? নর্মালি কিন্তু অনাকাঙ্ক্ষিত, কারণ আখতার হোসেন তো পার্সোনালি আমেরিকাতে যায় নাই, বাংলাদেশের সরকারের প্রতিনিধি দলের সদস্য হিসেবে গেছে, সাথে আছে বিশ্ববিখ্যাত এবং আমেরিকার পরম বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ তাদের সাথে এখানে গেছে। সুতরাং এখানে তো এই আখতার হোসেনের তো ইমিগ্রেশনে কোনো সমস্যা হওয়ার কথা না, বরং আরও আমেরিকার ফরেন মিনিস্ট্রি থেকে এয়ারপোর্টের যে ইমিগ্রেশনে সেখানে আরও চিঠি লিখে দিবে যে দেখো 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 এই বাংলাদেশ থেকে এই একটা প্রতিনিধি দল যাদের নাম হলো অমুক অমুক অমুক, এরা আসবে, তাদেরকে সুন্দর এবং সসম্মানে তেমন অত প্রশ্ন না করে ছেড়ে দিবা, এবং তারা ভিআইপি মর্যাদা নিয়ে যেখানে তারা অবস্থান করবে সেখানে চলে যাবে। বিষয়টা এরকম হবে না। আর যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আমেরিকাকে অলরেডি অনেক কিছু দিয়ে দিয়েছে, বাংলাদেশে করিডোর অর্থাৎ ঘাটি করা, তারপরে চিটাগাং বন্দরের সুবিধা দেওয়া, তারপরে এমনকি আমেরিকার যে সামরিক বিমান অলরেডি বাংলাদেশের মধ্যে নামানামি শুরু হয়ে গেছে, এবং অলরেডি বিনা ইমিগ্রেশনে আমেরিকার কয়েকশো সৈন্য তো অলরেডি বাংলাদেশে বসে আছে, তাই না? যে চিটাগাংয়ে এসে পড়ছে, আমরা শুনছি না? তো এই রকম যখন একটা দৌড় মহরম সম্পর্কে আমেরিকার সাথে, সেখানে সেই বাংলাদেশের থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার দলবল নিয়ে পারিষদবর্গ একটা সরকারি সফরে সেখানে যাচ্ছে ইউএন অ্যাসেম্বলিতে যোগ দেওয়ার জন্য, তাই না? তো সেখানে তো অবশ্যই ইমিগ্রেশনে কোনো সমস্যা হওয়ার কথা না, মানে আমেরিকান ইমিগ্রেশনে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমেরিকার ইমিগ্রেশনের সমস্যা হতো এই আখতার হোসেন যদি ব্যক্তিগতভাবে বেড়াইতে যাইতো, তাহলে হয়তো ইমিগ্রেশন তাকে নানা রকম প্রশ্ন করতো, এই তুমি কোথা থেকে আসছো, কেন আসছো, কতদিন থাকবে, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ইমিগ্রেশন যে প্রশ্নটা নর্মালি করে। অতএব এই যে ইমিগ্রেশনে একটু সময় লেগেছে না আখতার হোসেনের, আসল রহস্যটা কিন্তু সেখানে। এবং এ থেকে আমেরিকা আসলে বাংলাদেশকে কী হিসাবে বিবেচনা করে সেটা কিন্তু বের হয়ে আসবে।
আমরা আরেকটু খবর শুনি। অর্থাৎ প্রাইমারি ইমিগ্রেশনের পরে অফিসাররা আরেকটা ইমিগ্রেশন করেন, সেটির জন্য আসলে 40 থেকে 45 মিনিট সময়, কখনো কখনো 1 ঘন্টা লেগে যায়। সুতরাং এটা একেবারে পরিষ্কার আমেরিকান ইমিগ্রেশনে আখতার হোসেন খুব কঠিন অবস্থার মধ্যেই পড়ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসাবে গেছে বলে তাকে যে কোনো খাতির করছে ওখানকার ইমিগ্রেশন তা কিন্তু মনে হচ্ছে না, বরং তাকে সন্দেহ করছে ইমিগ্রেশনের লোকজন, তাই না? সন্দেহ করে তাকে কি করছে, প্রথমে যেখানে প্রশ্ন করে সেখান থেকে মানে তার যে উত্তর সে যা দিয়েছে, আমি জানি না সে ইংরেজি জানে কি না। এখন আমেরিকান ইমিগ্রেশন পুলিশ তাকে তো ইংরেজিতে প্রশ্ন করছিল, আর আমরা যতটা জানি এদের ব্যাকগ্রাউন্ড হলো মাদ্রাসা শিক্ষা, তাই না? অর্থাৎ ভালো ইংরেজি জানে তা মনে হওয়ার কোনো কারণ নাই। আর কী প্রশ্ন করছিল আর কী উত্তর দিয়েছিল কে জানে। তবে তাতে ইমিগ্রেশন পুলিশ যে মোটেও সন্তুষ্ট ছিল না, তাকে সেকেন্ড টাইম আবারও তাকে নানা রকম প্রশ্ন করে তারপরে নিশ্চিত হতে চাচ্ছিল যে এই লোকটা আসলে কে, এটা আমেরিকার জন্য ক্ষতিকর কিনা বা এ টেরোরিস্ট কিনা, এই সমস্ত। আমি কেন এরকম সন্দেহ করছি সেটা বুঝতে গেলে খবর আর একটু শোনা যাক। আমরা ধারণা করছি যে এই যে এনসিপি নেতা আখতার হোসেনের এই যে বাড়তি সময়টুকু লাগলো, সেই সময় কিন্তু বাকি 4 জন রাজনীতিবিদ অর্থাৎ আচ্ছা, তো তাদের কি হলো? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারেক রহমানের, হুমায়ুন কবির সাহেব, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতের নায়েবে আমির এবং তাসনিম যারা, তারা বের হয়ে গেছেন। অর্থাৎ আখতার হোসেন ছাড়া বাকি সবাই মোটামুটি সহজভাবে ইমিগ্রেশন ক্রস করছে। আমি খুবই বিস্মিত হয়েছি যে ঘটনাটি জেনে, যে এই 4 জন অর্থাৎ আখতার ছাড়া বাকি 4 জন রাজনীতিবিদ যে আখতারের জন্য অপেক্ষা করছিলেন, সেটি কি কারণে করছিলেন, এটি আসলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম। এবং এরপরে এই ভদ্রলোক যা বলছে এগুলো ভগিযোগী কথাবার্তা, কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে বিশ্লেষণ করে যেটা আবিষ্কার করলাম আর কি, সেটা এখন আমি বলতে চাচ্ছি। সেটা হলো এই যে ফখরুল ইসলাম আলমগীর, তারপরে তাসনিম যারা, রাজনৈতিক নেতা, তাই না? যতটা আমি দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার জন্য পরিষদবর্গ সহ তারা যে দেখেন, এরা সবাই কিন্তু একই বিমানে গেছে, এবং বিমান যখন থামছে সবাই কিন্তু বিমান থেকে একই সঙ্গে নামছে। ইমিগ্রেশনও কিন্তু একই সঙ্গে ইমিগ্রেশন ক্রস করতে গেছে, তাই না? তো সেই ইমিগ্রেশনের যে ঘটনা ঘটছে, আখতার হোসেন ছাড়া বাকি সবাই কিন্তু ওই ইমিগ্রেশন ক্রস করে ফেলছে। এখন তাদের কী প্রোটোকল ছিল বা কী বৃত্তান্ত আমি জানি না, বা বিষয়টা পরিষ্কার না। তবে নিশ্চিতভাবে সেখানে একটা প্রোটোকল ছিল, আমেরিকান সরকারের পক্ষ থেকে তো আসেই, তাই না? তো যখন আখতার হোসেন আটক পড়ে গেল, তখন ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য যে তার পরিষদবর্গ, তারা চিন্তা করলো যে ঠিক আছে আমরা চলে যাই, এবং সম্ভবত তারা ওই ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলছে আপনি থাকেন, আর ওই যে তাসনিম যারা, সে তো এনসিপির নেতা, তো সে তো নৈতিকভাবেই থাকবে, তাই না? বলছে যে আপনি থাকেন, তাহলে এই আখতারকে নিয়ে আসেন। আমার ধারণা বিষয়টা এরকম, এবং এটাই তো হওয়ার কথা, তাই না? তারা তো সরকারি লোক, কিন্তু এরা তো রাজনৈতিক নেতা। এখানে রাজনৈতিক নেতাদের মধ্যে তো একটা মানে সহৃদয়তা থাকবে, সহানুভূতি থাকবে। তো তাদের একজন প্রতিনিধি ইমিগ্রেশন আটকা পড়ে গেছে, তাকে ফেলে এরা কি চলে যেতে পারে না? পারে না। অর্থাৎ ফখরুল ইসলাম আলমগীর মনে হয়, আমার ধারণা, বিবেকের তাড়নায় হোক আর সহানুভূতির কারণে হোক রয়ে গেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে সবার ইমিগ্রেশন একেবারে চটজলদি হয়ে গেল, বাট আখতার হুসেইনের ইমিগ্রেশন কেন 1 ঘন্টা লাগবে? এইটা বুঝতে গেলে আমেরিকার ইমিগ্রেশন কিভাবে কাজ করে সে সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, কারণ বেশ কয়েকবার আমি আমেরিকায় ভ্রমণ করছি। তো তার মধ্যে মানে প্রায় আমি 5 বার গেছি আমেরিকাতে, তো তার মধ্যে 4 বার গেছি কানাডা থেকে সরাসরি আমেরিকাতে, আর 1 বার গেছি ঢাকা থেকে ফ্লাইটে ডাইরেক্টলি এই যে নিউ ইয়র্কের যে এফকে বিমানবন্দরে। এই যে 4 বার আমি কানাডা থেকে আমেরিকায় গেছি, তার মধ্যে 3 বার গেছি ডাঙ্গা পথে, তার মধ্যে 2 বার হলো ওই যে নায়াগ্রা ফলসের পাশে যে বর্ডার আছে ওইটা দিয়ে, আর একবার গেছি উড স্টক যে বর্ডার আছে ওইটা দিয়ে। তো গাড়িতে করে তো যেতে হয়, তো গাড়ির থেকে নামাও লাগে না, এবং ওইখানে ইমিগ্রেশন তেমন কিছু জিজ্ঞেসই করে না, আদৌ কিছু জিজ্ঞেস করে না। এর কারণ কিন্তু একেবারে সহজবোধ্য। যে লোক নাকি কানাডায় অনেক দিন ধরে আছে, হঠাৎ করে আমেরিকাতে ভ্রমণ যদি করতে চায় এবং তার যদি পাসপোর্টে ভিসা থাকে, তাহলে তারা বুঝে যায় যে এটা জেনুইন ট্রাভেলার, এই আমেরিকা অবৈধভাবে থাকতে যাচ্ছে না। ডাঙ্গা পথে আমেরিকায় যাওয়ার পরে আমি একবার মন্ট্রিয়াল দিয়ে বিমানে গেলাম লস অ্যাঞ্জেলেসে। তো তখন অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো, সেটা হলো যে আমেরিকার ইমিগ্রেশন তখন কিন্তু যে কানাডার মন্ট্রিয়ালে শেষ করে ফেলে, ওখানে হোমল্যান্ড সিকিউরিটির পুলিশ কিন্তু ইমিগ্রেশন শেষ করে ফেলে।
তো ওখানে কিন্তু আমার কিছু জিজ্ঞেস করেনি, কারণ দেখলো আমার পাসপোর্ট খুলে দেখলো যে আমি তো আগে 3বার আমেরিকাতে গেছি, তো এ তো আমেরিকাতে অবৈধভাবে থাকতে যাচ্ছে না। এবং এই জায়গায় ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেহেতু কানাডাতেই ইমিগ্রেশন হয়ে যায়, অতঃপর ওই ফ্লাইটটা হয়ে যায় ডোমেস্টিকের মতো, অর্থাৎ লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে যখন ওই বিমান নামলো, ওখানে আর কোনো ওই ইমিগ্রেশনটা নাই, এই বিমানের থেকে নেমে জাস্ট আপনি আপনার গন্তব্যে চলে যাবেন, সোজা হিসাব ওই ঢাকা থেকে চিটাগাং বিমানে যাওয়ার মতো। পরিশেষে যেবার ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে এই যে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে গেলাম, তখনকার অভিজ্ঞতাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো যখন গেলাম তখন তো ওখানে দেখি শত লোক ইমিগ্রেশনের লম্বা লাইন, কারণ তখন তো খালি বাংলাদেশের থেকে লোক আর ওখানে যায় নাই, সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গেছে, তাই না? তো অত বিশাল ভিড় এবং এত লম্বা লাইন যে ওই লম্বা লাইন শেষ করে ইমিগ্রেশন যে পুলিশ বক্সের মধ্যে বসে ইন্টারভিউ নেয়, ওদের কাছে যাইতে অনেক ক্ষেত্রে 1.5-2 ঘন্টাও লেগে যায়। তো আমার ওই রকম 1.5-2 ঘন্টা লাগলো। তবে আমি খুব কৌতূহল ভরে আমি খেয়াল করতেছিলাম যে ইমিগ্রেশন আসলে হয়টা। এবং এই আক্তার হোসেন তার যে 1 ঘন্টা সময় লাগলো ইমিগ্রেশনে, সেটা বুঝতে গেলে এখনকার অভিজ্ঞতাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তো আমি ওই যেহেতু 1.5-2 ঘন্টা লাইনে ছিলাম, আমি ওখান থেকে কৌতূহল ভরে দেখতেছিলাম যে আসলে ইমিগ্রেশন হচ্ছে এটা কি। খেয়াল করলাম যে অধিকাংশ লোকজন যারা ইউরোপের থেকে গেছে, তাদের তেমন কিছু জিজ্ঞেস করে না, কেন আইছো, কয়দিন থাকবে ইত্যাদি, মানে 30 সেকেন্ডও লাগে না। পাসপোর্টটা নিয়ে অনেক ক্ষেত্রে সিল পিটায়, অনেক ক্ষেত্রে পিটায় না, যাওগা। কিন্তু ওই যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মানে এশিয়ার এই বিভিন্ন উন্নয়নশীল দরিদ্র দেশ থেকে যাওয়া প্যাসেঞ্জার পায়, তাদেরকে কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করে, কেন আইসো, কতদিন থাকবা, কোথায় থাকবা ইত্যাদি সমস্ত নানা কিছু জিজ্ঞেস করে। এখন পটাপট উত্তর যদি দেয়, একেবারে সরাসরি পটাপট উত্তর যদি দিতে পারে, এখানে খেয়াল করতে হবে যে কেন আইসো সংক্ষেপে বলতে হবে যে আমার ভাইকে দেখতে আসছি বা বোনকে দেখতে আসছি। এখানে ওই ব্যাখ্যা টাখ্যার সুযোগ নেই। কয়দিন থাকবা স্পেসিফিক বলতে হয় যে 15 দিন অথবা 20 দিন বা 25 দিন এরকম। ওই 20 থেকে 25 দিন থাকবো বা 25 থেকে 30 দিন থাকবো, তখন ওরা সন্দেহ করে। তারপরে কোথায় থাকবো এই ঠিকানাটাও কিন্তু স্পষ্ট বলে দিতে হয় যে অমুক ঠিকানায় থাকবো। ওখানে কোনো জড়তা অথবা আপনি স্মরণ করেছেন ভুলে গেছেন এরকম ভাব দেখালে কিন্তু সন্দেহ করবে। তবে অবশ্যই প্রশ্নগুলি ইংরেজিতে করে এবং আপনাকে ইংরেজিতে উত্তর দিতে হবে। এই এখন আমি যেটা খেয়াল করলাম সেটা হলো এই যে দেখলাম যে কিছু লোক, ওই যে বললাম যে ইউরোপের লোকজন প্যাসেঞ্জার বা জাপান কোরিয়ার প্যাসেঞ্জার হলে কোনো ঝামেলা করে না, তৃতীয় বিশ্বের দেশ থেকে লোকগুলো যখন যায় তখন নানা প্রশ্ন করে। এবং তার মধ্যে দেখলাম যে যারা নাকি মুসলিম দেশ থেকে যায় এবং চেহারা সুরতে একেবারে ইসলামী ভাব, যেমন লম্বা দাড়ি, মাথায় টুপি, আলখাল্লা, পরাটরা, এই কিসিমের লোকজন যদি থাকে, তাহলে তাদেরকে প্রথমত ওই কেন আইছো, কোথা থেকে আসছো, কয়দিন থাকবে, এই কমন প্রশ্নগুলো তো করার পরে মাঝে দেখি যে এই প্রশ্নে তারা সন্তুষ্ট হয় না। তখন ওই বক্সের মধ্যে পুলিশ আর একটা পুলিশকে ডেকে বলে যে এই তুমি একে নিয়ে যাও, বা ওই প্যাসেঞ্জারকে বলে তুমি ওই পুলিশের কাছে যাও, অর্থাৎ আর একজন পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেয়। তখন ওই পুলিশটা নিয়ে ওই পাশেই রুম আছে, ওই রুমের মধ্যে নিয়ে যায়, অথবা ওর পিছনে যে ফাঁকা জায়গা আছে ওখানে দাঁড়িয়ে অনেক সময় কথাটা বলে। সবসময় যে রুমে নেয় তা না, পিছনে দাঁড়িয়ে অনেক কথাটা বলে, অনেক জিজ্ঞেস করে। তখনই কিন্তু এই যে সময়টা লাগে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সেকেন্ড যে আবার জিজ্ঞাসাবাদ, এটা কেন করে? কারণ ওই লোককে সন্দেহ করে যে ওই লোক যে আমেরিকায় গেছে এ হয়তো অবৈধভাবে থাকবে, অথবা তার চেহারা ছবি দেখে তারা অনেক ক্ষেত্রে সন্দেহ করে যে সে কোনো টেরর গ্রুপের, সন্ত্রাসী গ্রুপের সদস্য কিনা বা টেরোরিস্ট কিনা এরকম। এখন আমার কাছে এটা খুব স্পষ্ট মনে হয়েছে যে ওরা এখন আমেরিকাতে বিশেষ করে এই পুলিশ টুলিশ যাই বা ওই জায়গার অরিজিনাল নাগরিককে মুসলমান মাত্রই তারা টেরোরিস্ট হিসেবে গণ্য করে। আর যদি ওই পোশাক আশাকে যদি একেবারে উগ্র ওই ইসলামী ভাবধারা আসে, মানে অ্যারাবিক যে ভাবধারা এরকম যদি চলে আসে, তাহলে ধরেই নেয় যে টেরোরিস্ট এবং তারপরে নানা প্রশ্ন করে। তবে হ্যাঁ, এবার আমি এটাও খেয়াল করলাম যে অরিজিনালি আরব দেশ থেকে যাওয়া লোকদেরকে আবার তেমন কিছু জিজ্ঞেস করে না, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, এটাও আমি ভালো করে লক্ষ্য করলাম। অর্থাৎ অরিজিনাল অ্যারাবিয়ান পিপল তো বোঝা যায়, তাই না? ওদের কেন প্রশ্ন করে না সেটাও বুঝলাম, ওরা ধনী মানুষ না, তেলও মাথায় তেল দেয়। তো যাই হোক, আসল বিষয়টা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে গেছে বলে এই যে আক্তার হোসেনকে কোনো খাতির করে নেই, তার জঙ্গি হিসাবেই তা সেকেন্ড ইন্টারোগেশনে নিয়ে গেছে এবং 1 ঘন্টা ওখানে সময় নষ্ট হয়েছে, বুঝছেন?
আমার ধারণা এদের ব্যাপারে পুলিশের কাছে তথ্য ছিল। এরা ওই যে জুলাই আন্দোলনের নামে পুলিশ হত্যা করছে 3,000 3,500-এর মতো, এবং এর সাথে যে এরা জড়িত ছিল এই এনসিপির নেতাটা, এই বিষয়ে মনে হয় যে নিউ ইয়র্ক পুলিশের কাছে তথ্য ছিল। আর এর চেহারা দেখতেও তো জঙ্গি জঙ্গি মতো, ওই যে ওসামা বিন লাদেন অথবা মোল্লা ওমর অথবা আনোয়ার আল আউলাকির মতো না দেখতে। আর ওদিকে অভিযোগ আছে এরা 3 থেকে 3,500 পুলিশ হত্যা করেছে। তো নিউ ইয়র্কের পুলিশের একটা কি ওই শ্রেণীর প্রতি ভালোবাসার একটা বিষয় আছে না? তোরা স্বাভাবিকভাবে যখন শুনছে এরা পুলিশ হত্যা করছে, তখন তো এরা অত সহজে ছাড়বে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গেছে বলে, বা ডোনাল্ড ট্রাম্পের সাথে খাতির আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, এই জন্যে মাপ পেয়ে সরে যাবে না। আমেরিকার পুলিশ এই সিস্টেমে কাজ করে না। এদের সঙ্গত কারণ থাকলে এরা জিজ্ঞেস করবে, আর এরা যখন জিজ্ঞেস করছে স্বাভাবিকভাবে, তো আমার মনে হয় যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষা, তাই না? এর ইংরেজিতে জিজ্ঞেস করেছে, আমেরিকান অ্যাকসেন্ট, উত্তর দিতে পারে না ঠিক মতো। এবারে 1 ঘন্টা ওরে ইন্টারোগেশন করছে। আমার ধারণা আমেরিকান পুলিশের উদ্দেশ্য মানে এমন লক্ষ্য ছিল না এরা ছেড়ে দিবে। আমার মনে হয় যে পাছায় 2টা লাথি দিয়ে আবার বাংলাদেশেই ফেরত পাঠানোর ধান্দা ছিল। কিন্তু সামহাও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গেছে বলে হয়তো অবশেষে ছাড় পেয়ে গেছে, এবং এই জন্য 1 ঘন্টা লাগছে। এবং এই 1 ঘন্টার জন্যেই, এই 1 ঘন্টা লাগার কারণে ওই বাইরে ফখরুল ইসলাম আলমগীর আর তাসনিম যারা অপেক্ষা করতেছিল, এবং অবশেষে যখন ছাড়া পেয়েছে একসাথে মিলিত হয়েছে, এবং এরপরে যখন বেড়ে যাচ্ছিল তখন পড়া আওয়ামী লীগের ওই জঙ্গি সমর্থকের সামনে গিয়ে পড়ছে, এবং তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন। অর্থাৎ আমি এখন নিশ্চিত এর জঙ্গি সম্পৃক্ততার কারণে এবং এর চেহারা, এই পুলিশ হত্যা ইত্যাদির বিষয়গুলো এই নিউ ইয়র্কের পুলিশ সম্যক অবগত হওয়ার কারণেই এয়ারপোর্টে ভেজালে পড়ছিল। এবং এই ভেজালে যদি সে না পড়তো তাহলে কিন্তু এই ডিমের আঘাত সে খেত না, তার পিছনে কিন্তু ডিম ফুটতো না, তাসনিম যারাকেও কিন্তু গালিগালাজ শুনতে হতো না, তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেই ভেগে যেতে পারতো। কিন্তু ওই যে মানে যেমন কর্ম তেমন ফল, কাজ তো কিছু বাংলাদেশে ঠিকই করছে, তাই না? তো তার কিছু ফলাফল তো আমেরিকাতে পেতে হবে। তবে হ্যাঁ, কিন্তু আছে, এত কিছুর পরও সে শুনলাম যে তার হোটেলে গিয়ে সেখানে নাকি সে তার কিছু লোকজন ওখানে হাজির ছিল, তাদের নিয়ে মিছিল টিছিল করছে। তো করতে থাক। আওয়ামী লীগকে অপেক্ষা করতে হবে কবে তারা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়, এবং তখন হয়তো তাদেরকে মোকাবেলা করতে হবে এই এনসিপির এই সমস্ত নেতাদেরকে, তাই না? ততদিন আমাদের অপেক্ষায় থাকতে হবে। তবে ঘটনা কিন্তু এইটা, এরা জঙ্গি হিসাবেই কিন্তু নিউ ইয়র্কের পুলিশ হেনস্থা করছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং এর থেকে আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশকে এখন আমেরিকা কোন দৃষ্টিতে ট্রিট করে। ওই ডক্টর মোহাম্মদ ইউনূস ওই আমেরিকাকে পোর্ট দিচ্ছে, ঘাঁটি করতে দিচ্ছে, ওই যে করিডোর দিচ্ছে, এর মানে যে বাংলাদেশকে তারা খুব ভালো দৃষ্টি দিয়ে দেখে তা কিন্তু না, বরং এইগুলোর সুযোগ পাচ্ছে বলে আমেরিকা আরও খুব ইজিলি বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে আস্তে আস্তে ট্রিট করছে, যেটা কিন্তু আমরা বুঝতে পারলাম এই আখতার হোসেনের সাথে পুলিশের আচরণের মধ্য দিয়ে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।